প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান মিলিটারি ইনহান্সে সম্পূর্ণ কমিয়ে দিয়েছিল। কিন্তু এই সময়ে জাপান মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষাপট বিশ্লেষণ করে নিজেকে আবার ডিফেন্সের দিক দিয়ে আত্মনির্ভর করতে চেষ্টা শুরু করেছে। নিজেদেরকে স্বদেশি টেকনোলজি ডেভেলপমেন্ট করছে। আমেরিকার উপর আর ভরসা করতে পারছে না। আজ সেই জাপানের অত্যাধুনিক নৌ প্রযুক্তি আর ভারতের বিশাল জাহাজ নির্মাণ সক্ষমতা যদি একসঙ্গে কাজ করে তাহলে কি হতে পারে? ভারত ও জাপানের সাম্প্রতিক নৌ সহযোগিতা ঠিক সেই সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। ২০ আগস্ট নয়াদিল্লিতে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী বৈঠকের পর সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা আরও বাড়ানোর জন্য একটি সমঝোতা হয়। এর আওতায় থাকছে সামুদ্রিক তথ্য আদান প্রদান, যৌথ মহড়া, সার্চ এবং রেস্কিউ, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স এবং গুরুত্বপূর্ণভাবে ভবিষ্যতে যৌথভাবে নৌযান নির্মাণ ও ডিজাইনের সম্ভাবনা খতিয়ে দেখা। এখানেই ভারতের বড় সুযোগ। আর সেই সুযোগকে ভারত কিভাবে কাজে লাগাবে সেটা পরে বলছি। সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর স্ক্রিনে দেখুন। এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। জাপানের রয়েছে উন্নত নৌ প্রযুক্তি ও দীর্ঘদিনের শিপ বিল্ডিংস এক্সপিরিয়েন্স, আর ভারতের রয়েছে বিশাল ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটি, বড় শিপইয়ার্ড এবং মেক ইন ইন্ডিয়ার শক্তি। অর্থাৎ সহজ ভাষায় জাপানের প্রযুক্তি ও ভারতের উৎপাদন সক্ষমতা নতুন নৌশক্তির সম্ভাবনা তৈরি করছে। আর আধুনিক যুদ্ধজাহাজ মানে শুধু ইস্পাতের কাঠামো নয়, এর সঙ্গে রয়েছে রাডার, সেন্সার, যোগাযোগ ব্যবস্থা, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার প্রযুক্তি এবং পপুলেশন ও মিসাইল ইন্টিগ্রেশন। তাই এই সহযোগিতা সফল হলে ভারত শুধু নিজের নৌবাহিনীর জন্য নয়, ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে জন্য উন্নত জাহাজ তৈরির সক্ষমতা বাড়াতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শিপইয়ার ও মেইনটেনেন্স। দুই দেশের নিজেদের রিপেয়ার ফেসিলিটিস ব্যবহারের সুযোগ বাড়াতে চাইছে। ইন্দো প্যাসিফিকের মতো বিশাল সমুদ্র অঞ্চলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আজকের সময়। কারণ যুদ্ধ জাহাজ যতটা গুরুত্বপূর্ণ, তার ফুয়েল, পেয়ার পার্টস এবং দ্রুত মেইনটেনেন্স সাপোর্ট ও ততটাই গুরুত্বপূর্ণ। আবার আসি ভূ রাজনীতিতে। ভারত ও জাপান সরাসরি কোনো দেশের নাম না নিলেও তারা নেভিগেশন এবং ওভারফ্লাইট এর স্বাধীনতা এবং স্টেটাসকেও বজায় রাখার ওপর জোর দিয়েছে। কারণ ইন্দো প্যাসিফিকে চীনের নৌ সক্ষমতা দ্রুত বাড়াচ্ছে। ভারতের কাছে ভারত মহাসাগর আর জাপানের কাছে পশ্চিম প্রশান্ত মহাসাগর। দুই দেশের নিরাপত্তা কেন্দ্রেই রয়েছে সমুদ্রপথ। এই কারণেই মেরিটাইম ডোমেন এয়ারনেস বা এমডিএ এত গুরুত্বপূর্ণ। কোন জাহাজ কোথায় আছে, তার গতিবিধি কি, কোন সন্দেহজনক কার্যকলাপ আছে কিনা, এই তথ্য দ্রুত পাওয়া গেলে নৌবাহিনীর সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অনেক বেড়ে যায়। দুই দেশ মেন কাউন্টার ম্যাসিওর ক্যাপাবিলিটি, সার্চ এবং রেস্কিউ এবং সামুদ্রিক নিরাপত্তাতেও সহযোগিতা বাড়াচ্ছে। শুধু নৌবাহিনী নয়, দুই দেশের সামরিক সম্পর্ক এখন ৩ বাহিনীতেই বিস্তৃত। ধর্মা গার্ডিয়ান, জাই ম্যাক্স এবং বীর গার্ডিয়ান এর মতো মহড়া সেই সম্পর্ককে আরও গভীর করেছে। তবে একটি বিষয় পরিষ্কার করা দরকার, এই সমঝোতা মানেই আগামীকাল থেকে ভারত জাপান যৌথভাবে যুদ্ধজাহাজ তৈরি শুরু করছে এমন নয়। এটি ভবিষ্যতের প্রযুক্তি সহযোগিতা, শিল্প অংশীদারিত্ব এবং যৌথ প্রকল্পের ভিত্তি তৈরির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু বার্তাটি পরিষ্কার, ভারত তার নৌশক্তি বাড়াতে চাইছে, জাপান তার মেরিটাইম পার্টনারশিপ বাড়াতে চাইছে, আর দুই দেশের একটি ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক চাই। যদি এই সহযোগিতা বাস্তবে বড় প্রকল্পে রূপ নেয় তাহলে ভারতের শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি যেমন শক্তিশালী হবে, তেমন ইন্দো প্যাসিফিকে ভারতের সামুদ্রিক প্রভাবও আরও বাড়তে পারে। আর সেখানেই ভারত জাপান নৌ সহযোগিতার আসল গুরুত্ব। তবে কি ভবিষ্যতে জাপান ও ভারত সামরিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচিত করবে? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে। প্রিয় দর্শক, সবাইকে জানাই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট।